বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং পরম করুণাময় মহান আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা একটি নতুন ক্লাস শুরু করতে যাচ্ছি এবং আজকের টপিক হচ্ছে ইউনিট 9, থিংস দ্যাট হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ। তো এই প্যাসেজটি শুরু করার আগে আমাদের প্রিভিয়াস ক্লাসে কিছু কিছু আলোচনা হয়েছিল এবং ওখানে আমরা রিভার জিপসি সম্পর্কে আলোচনা করেছিলাম, যারা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদের অর্থনীতিতে, আমাদের সংস্কৃতিতে। তো রিভার জিপসি সম্পর্কে একটু বলো তো নামিরা, যে তাদের জীবনযাপন কিরকম, তাদের অর্থনৈতিক অবস্থা কেমন, তারা ভবঘুরে জীবনযাপন কেন করে, এই ধরনের 4-5টি বাক্যে একটু ধারণা দাও। Sir, River Gypsy live in Bangladesh হুম are having various problems. হুম they have not their own lands and that's why they lead a nomadic life, তাই না? Yes, sir. তারপরে আর 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 কি কি তথ্যগুলো ছিল যে They have no permanent place to live. হুম 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 তারপরে আমরা বলতে পারি their children cannot go to any conventional schools because they do not live permanently. হ্যাঁ, and they spend their most times in rivers, হ্যাঁ, from May to December. In this time the rivers become very watery and that's why they spend their life on boats. Okay, today I shall start another new class, and I have already told you. And on the board, you see that things that have changed our life. যেসব জিনিসগুলো আমাদের জীবনে পরিবর্তন এনেছে, এগুলো সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমাদের সাথে রিশা যুক্ত হয়েছে, সাদিয়া যুক্ত হয়েছে। তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ইউনিট 9 লেসন 1টা বের করতে পারো, অথবা তোমাদের যে মডেল, সে মডেল হচ্ছে 39, পেজ হচ্ছে 466। এই বইয়ের এই পেজটা বের করতে পারো। তো আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য অনেক কিছুই আবিষ্কার হয়েছে। যেমন আমরা যদি চাকা আবিষ্কারের কথা বলি, সেই চাকা আবিষ্কার দেখো, চাকা কোন জায়গায় না দেখা যায় সেটা সংক্রান্ত এই প্যাসেজে আমরা পাবো। আমাদের মোবাইল ফোনের কথা আমরা বলতে পারি, আমাদের টেলিভিশনের কথা বলতে পারি, কম্পিউটারের কথা বলতে পারি, এমনকি ইন্টারনেট ব্যবস্থার কথা বলতে পারি। যে ইন্টারনেট ব্যবস্থা যদি কানেক্টিভিটি না থাকতো, তাহলে এই মোবাইল ফোনগুলো কিন্তু সেভাবে হয়তোবা আমরা যোগাযোগ স্থাপন করতে অনেকখানি একটা দুরূহ ব্যাপার হয়ে যেত। হ্যাঁ, এই কারণে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো আবিষ্কারের মধ্য দিয়ে আমাদের জীবনযাত্রায় অনেক পরিবর্তন এসেছে। আজকে একটু চিন্তা করে দেখো কি রকম পরিবর্তন এসেছে। আগের সময়ে কিন্তু আহ, দেখা যাচ্ছে আমাদের দাদাদের আমলে বা বাবাদের আমলে, হ্যাঁ, বা ওই সময়গুলোতে তোমাদের বাবারা যখন ছোট ছিল, তখন কিন্তু মোবাইল ফোন ছিল না। হ্যাঁ, একে অপরের সাথে যোগাযোগও কিন্তু সেভাবে ছিল না। আত্মীয় স্বজন রিলেটিভদের বাসায় না জেনে, হ্যাঁ, না বুঝে আগে চলে যাওয়া হতো। এটা একটা বিশাল একটা আনন্দের ব্যাপার ছিল। বাট এই যে কমিউনিকেশন, যোগাযোগ আমি হাতের মুঠোয় মোবাইল ফোনের মাধ্যমে করতে পারছি, এটা একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। আর একটা অ্যাচিভমেন্ট হচ্ছে পৃথিবীর এক প্রান্তরে আমেরিকা, আর এক প্রান্তরে আমরা বাংলাদেশিরা, এশিয়া মহাদেশ, আমেরিকান মহাদেশ। তো এখন বিষয় হলো যে এখানে দেখো যে রাইট ভ্রাতৃদ্বয় যদি, হ্যাঁ, ওই 19 শতকের শুরুর দিকে যদি না ইয়ে করতো, হ্যাঁ, ওই বিমান আবিষ্কার না করতো, তাহলে কিন্তু এত সহজে গরুর গাড়ির চাকা দিয়ে কিন্তু আমরা আমেরিকায় যেতে পারতাম না। আগে সৌদি আরবে, হ্যাঁ, হজ করতে মানুষ কিন্তু উটের পিঠে যেত, ঘোড়ার পিঠে চলে যেত, অথবা পায়ে হেঁটে যেত। হ্যাঁ, 1 মাস 2 মাস আগে থেকে প্রস্তুতি নিতে হতো। এখন কিন্তু মানুষ 6 ঘন্টার ব্যবধানে বাংলাদেশ থেকে যেতে পারছে। তাহলে এই যে বিমানের কথা বলছি, এখানেও কিন্তু একটা চাকার একটা ব্যাপার স্যাপার রয়েছে। আমরা যে বিদ্যুতের কথা বলি, যে বিদ্যুৎ ছাড়া কোনো কিছু, আজকে যে আমরা যে প্রযুক্তির উপর নির্ভর করে যে ক্লাসটা নিচ্ছি, সেটাও কিন্তু সম্ভব হতো না উইদাউট ইলেকট্রিসিটি। এবং এটাতে যখন ইলেকট্রিসিটি উৎপন্ন হয়, তখনও কিন্তু অনেক সময় টারবাইন ঘুরাই কিন্তু এই কাজটা করতে হয়। সো টারবাইন ইজ ওয়ান কাইন্ড অফ হুইল। সো টুডেস টপিক ইজ থিংস দ্যাট হ্যাভ চেঞ্জড আওয়ার লাইফ। যে জিনিসগুলো পরিবর্তন এনেছে, তার মধ্যে একটা পরিবর্তন সংক্রান্ত আমরা আলোচনা করব, সেটা হচ্ছে চাকা আবিষ্কার। বাট উই ডোন্ট নো এক্স্যাক্টলি হু হ্যাভ ইনভেন্টেড দ্য হুইল। এটার আবিষ্কারক আমরা কিন্তু পাইনি। হয়তো প্রয়োজনের খাতিরে মানুষ কেউ না কেউ সবাই মিলে, হ্যাঁ, পরিকল্পিতভাবে
হ্যাঁ, এককভাবে হয়তো কেউ আবিষ্কার করেনি, যৌথভাবে এটা হওয়ার কারণে, অথবা এককভাবে কোনো আবিষ্কারক ছিল কিন্তু হ্যাঁ তার দুর্ভাগ্য যে সে আসলে বইয়ের পাতায় তার নামটা লেখাতে পারেনি। ওই সময় হয়তো সভ্যতা অতখানি অগ্রগতি হয়নি, যেই চাকাটা আস্তে 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 বিশাল একটা জনপ্রিয়তা পেল। সো যেহেতু as Namira Tabassum Alo has make the connection at first, and that's why I shall give her the priority to read the passage with Bengali meaning. So Namira, please start. Yes, sir. Human beings have invented many important things so far. এ Hmm. পর্যন্ত মানবজাতি অনেক কিছু আবিষ্কার করেছে। Hmm. They have brought great civilization to the world through this invention. এসব আবিষ্কারের মধ্য দিয়ে তারা মানব সভ্যতায় নতুন কিছু সৃষ্টি করেছে। Hmm. ডু ইউ নো হুইচ ইনভেনশন ইজ দ্য গ্রেটেস্ট? তুমি কি জানো এর মধ্যে কোন আবিষ্কারটি সবচেয়ে বড়? ইট ইজ দ্য হুইল, এটি হলো চাকা। এ হুইল ইজ এ সার্কুলার অবজেক্ট, এটি একটি গোলাকার বস্তু। ইট ক্যান রোটেট অ্যারাউন্ড ইটস এক্সিস অ্যান্ড হেল্প ইজি মুভমেন্ট অফ থিংস অ্যাক্রস এ সারফেস। এটি তার অক্ষকে কেন্দ্র করে ঘোরে এবং তার ভূপৃষ্ঠ দিয়ে জিনিসগুলোকে চলাচল করতে সাহায্য করে। সহজে সহজে চলাচল করতে সাহায্য করে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যন্ত যেহেতু ছোট একটি প্যাসেজ সেহেতু তোমাকে আর সামনের দিকে এগিয়ে নিয়ে গেলাম না। এরপরে যারা এসেছো, রিশা। হ্যাঁ রিশা, তুমি একটু পড়ো তো পরেরটুকু। The wheels are in fact everywhere. মূলত চাকা সবখানেই আছে। There are on our cars, trains, planes, wagons and so on. আমাদের গাড়ি, রেলগাড়ি, বিমান, মালগাড়ি প্রভৃতি এগুলো চাকা আছে। Besides, they are on most factory and farm equipment. তাছাড়া অধিকাংশ কারখানা কৃষি সরঞ্জামে চাকা পেয়েছে। Fan Propellers, turbines are also a type of wheel. পাক যন্ত্রচালিত যানবাহন টারবাইন গুলো অন্য ধরনের চাকা। So the wheel is very important. তাই চাকা খুবই গুরুত্বপূর্ণ। We cannot imagine modern life without wheel. চাকা ছাড়া আমরা আধুনিক জীবন কল্পনা করতে পারি না। But do we know exactly who made the first wheel? কিন্তু আমরা কি সঠিকভাবে জানি কে প্রথম চাকাটি তৈরি করেছিল? এটা কি জানি? আমি কিন্তু আগেই বলেছি যে আমরা এটা জানি না, যার কারণে এই যে এই তার মানুষটার কপাল খারাপ। মানুষটার কপাল খারাপ। তো এখনকার যে কোনো কিছু হলেই কিন্তু মানুষ কিন্তু আগে রেকর্ড বুকে নাম লেখায়, তারপরে কিন্তু এইটা। হ্যাঁ, কালকে একটা জিনিস দেখলাম, আমরা বাঙালিরা আসলে খুব ভালো মানুষ আবার খুব খারাপ মানুষ। হ্যাঁ, একটা গান একজন গায়ক গেয়েছে, মনে করো সাপোজ, হ্যাঁ রিশা তো তুমি একজন কবি, ছোটখাটো কবি, আস্তে আস্তে ইনশাল্লাহ বড় মাপের হয়ে যাও, তাহলেও একবারে স্যার আশা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ইনশাল্লাহ বয়সের সাথে সাথে তুমি এগিয়ে যাবে। হ্যাঁ, তারপরেও তো আমাদের নাম হবে যে আমাদের ছাত্রী কবি হয়েছে, অথবা ব্যাকগ্রাউন্ড আমাদের স্মৃতিচারণ করতে পারবা তুমিও। তো এখন বিষয় হলো যে মনে করো সাপোজ তুমি একটা কবিতা লিখেছো বা গান লিখেছো, এটা বিখ্যাত হলো এবং রিংটোন আকারে গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক থেকে শুরু করে এগুলো বিভিন্ন কোম্পানি রিংটোন আকারে এটা করছে, প্রত্যেকের মোবাইল ফোনে এটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এইভাবে দেখা যাচ্ছে কোটি কোটি টাকা ওই গান থেকে ইনকাম হয়েছে এবং সেই গানের মূল শিল্পী পেয়েছে মাত্র 1.5 লক্ষ টাকা। হ্যাঁ, 1.5 লক্ষ টাকা। এবং ওই একটা গানই তার হিট হয়েছে, তারপরে আর কোনো গান হিট হয়নি। পরবর্তীতে প্রতিবেদক দেখাচ্ছে তার বাড়ি টিনেরই থেকে গেছে, তার অবস্থার পরিবর্তন হয়নি। তার প্রযোজক, যার এই স্টুডিওর মাধ্যমে তার গানটা হয়েছে, মানে প্রচার হয়েছে, রিলিজ হয়েছে, সে কিন্তু ওই বিভিন্ন কোম্পানিগুলো কাছ থেকে টাকা নিয়ে সে কোটিপতি হয়ে গেছে। মাঝখানে কিন্তু এই শিল্পীটাকে কিন্তু ঠকিয়েছে। তো যখন এই শিল্পীটা বুঝতে পারে আমাকে ঠকানো হয়েছে, তখন ও বিভিন্ন অফিসে যায়। তার মধ্যে ওয়ান অফ দা অফিস হচ্ছে ওই গ্রামীণ ফোনের অফিসে। তো গ্রামীণ ফোনের একজন কর্মকর্তা বলছে যে আপনাকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম, আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা হ্যাঁ আপনার প্রযোজক নিয়ে গেল, আর আপনি মাত্র হ্যাঁ এই অবস্থায় এসেছেন গরিবের বেশি। আমি তো অবাক হয়ে গেলাম, আপনার তো পাজেরো গাড়ি নিয়ে এখানে আসার কথা ছিল। তার এখন বিষয়টা হচ্ছে, দেখো ওই শিল্পীটা হয়তো সচেতন ছিল না, যার কারণে ও কিন্তু গ্রাম্য একটা পরিবেশের ছেলে, যার কারণে ও ওগুলো বুঝতো না। তা আমাদের কিন্তু প্রত্যেকটা কাজে কিন্তু বুঝিয়ে শুনিয়ে ধাপ দিতে হবে,
কারণ আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে একজনের প্রতিভাকে আমরা যেন দমিয়ে রাখতে পারি বা প্রতিভা যেন ছড়িয়ে গেল এটা আমরা মনে করি যে এটা এমন কি, কিন্তু এটা অনেক কিছুই। হ্যাঁ, একজন পাড়া প্রতিবেশী সে উপরে উঠে গেল, হ্যাঁ, যখন এই নিউজটা দেওয়া হয় তখন মুখে একটা হাসি দেয়, কিন্তু সেই হাসিটা কিন্তু তৃপ্তির হাসি হয় না। তো যার কারণে আমাকে বুঝতে হবে যে আমার ভালো মন্দ আমাকেই গ্রহণ করতে হবে। দ্যাটস ওয়াই অলওয়েজ ইউ আর গ্রোন আপ and step by step you will know many things about the environment of Bangladesh. হ্যাঁ, বাংলাদেশের পরিবেশ সম্পর্কে তোমাদের অনেক অনেক ধারণা অর্জন করতে হবে, তাহলেই তুমি কিন্তু সাকসেসফুল হবে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে মনে করতে হবে যে একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে উঠলে যেমন কষ্ট হয়, হ্যাঁ, তুমি মনে করো একটা 10 তলা বিল্ডিং এ উঠতেছো, প্রথমে উঠতে কিন্তু কষ্ট হবে না, তারপর আস্তে 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 4 তলা 5 তলার পর থেকে তোমার উঠতে কষ্ট হবে। তাই বলে কি তুমি বসে থাকবে? না, তোমাকে কিন্তু অবশ্যই উঠতে হবে। শেষ পর্যন্ত ওঠার পরে কিন্তু তোমার মুখে যে তৃপ্তির হাসিটা আসবে সেটাই কিন্তু সাকসেস। হ্যাঁ, তো এইভাবে আমাদের জীবনটাও যদি আমরা এইভাবে রিসাইকেলিং করে করে আস্তে 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 উপরে উঠে যাচ্ছি, হ্যাঁ, দেখবা যে উপর থেকে তখন কিন্তু কি দেখা যাবে জানো, যে মানুষগুলোকে অনেক ছোট মনে হচ্ছে। হ্যাঁ, তার মানে কি তুমি সাফল্যের সর্বোচ্চ চূড়ায় যখন উঠবে তখন কিন্তু তোমার অনেক অনেক কিন্তু একটা অর্জন হয়ে যাবে। সেই অর্জনটা অর্জিত করতে গেলে সিঁড়ি বেয়ে উঠতে যেমন কষ্ট হয়, তোমাকে কষ্ট করতে হবে। যে কাজের মধ্যে কষ্ট নেই সেই কাজটার মধ্যে কিন্তু তেমন কিন্তু সফলতাও নেই। যার কারণে আমি তোমাদেরকে বলবো, আমরা তো টিচার মানুষ, হ্যাঁ, আমাদেরকে সব সময় তোমাদেরকে ভালো মন্দ দিকটা নিয়ে আলোচনা করতে হয়। মসজিদের ইমাম এবং আমরা টিচার। হ্যাঁ, তো এখন এই ক্ষেত্রে ওই যে প্রিন্সিপাল স্যার একটু আগে তোমাদের বলে গেল যে বাবা মা, এর থেকে বড় নিয়ামক নাই। তোমরা বাবা মার জন্য দোয়া করবে। যেমন আমি আমার জন্য চিন্তা করি না, আমি সব সময় চিন্তা করি আল্লাহ আমাকে বেঁচে রেখো তুমি, যেন আমি আমার মেয়েটাকে যেন তার পূর্ণাঙ্গ একটা জীবন দিয়ে যেতে পারি। কারণ আমি যদি এই পৃথিবীতে না থাকি তাহলে মামা বলো, চাচা বলো, হ্যাঁ, ফুফু বলো, খালা বলো, মায়ের মতোও না, বাবার মতোও না। এটা কি ঠিক কথা বললাম না? তোমাদের কি মনে হয়? Yes, Yes, sir. sir. এই জিনিসটা কি পূরণ হবে কখনো? একটু চিন্তা করে দেখো তো, আমার আজকে বাবাটা যদি না থাকে তাহলে কি অবস্থা হবে, অথবা পক্ষান্তর আমার যদি মা না থাকে তাহলে কি অবস্থা হবে। এই দুইজন পরম পরিবারটা বন্ধু, ভেসে যাবে। অন্যরকম একটা আবহাওয়া সৃষ্টি হবে। হ্যাঁ, আমার বাসায় এই 4 তলায় একটা পরিবার থাকতো, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে গত 20-25 দিন আগে মারা গেল। পরিবারটাকে ব্যাক করতে হলো গ্রামে, একজন ব্যক্তি নাই, তাই ছোট্ট একটা বাচ্চা। তাই চিন্তা করি এই জিনিসগুলো আমার মধ্যে আসে। দেখো আমি বাবা, আমার কিন্তু আগে এই চিন্তাটা আসেনি, এখন আমার ছোট্ট মেয়ে হওয়ার কারণে কিন্তু এই চিন্তাটা এসেছে যে আল্লাহ আমাকে তুমি বেঁচে রেখো, আমাকে তুমি সুস্থ রেখো, ততক্ষণ পর্যন্ত সুস্থ রেখো, মৃত্যুবরণ তো করতে হবেই, যতক্ষণ পর্যন্ত আমার মেয়ে বাবা না থাকলে আর কোনো সমস্যা হবে না, এই পর্যন্ত আমাকে একটু সুস্থ রেখো, মেয়েটাকে আমাকে বড় করে। আমি অ্যাজ এ ফাদার হিসাবে যে চিন্তাটা করি, তোমাদের বাবা মাও কিন্তু একই চিন্তাই করে। তাহলে এই বাবা মাকে কেন কিভাবে তোমাদের দুঃখ দেওয়া উচিত? অবশ্যই না। হ্যাঁ, এটা একটু চিন্তা করবে, কারণ তোমরাও এক সময় কোনো না কোনো সময় বাবা মা হবে, তখন কিন্তু ওই ফিলিংসটা এসে লাভ নেই, কারণ যখনকার কাজ তখনই তোমাদের করতে হবে। সো আমি টপিক থেকে একটু দূরে চলে গেছি ইমোশনাল হয়ে। তো এখন বেশি বিষয় হচ্ছে যে এই যে চাকা আবিষ্কারের মধ্য দিয়ে আমাদের যে গ্রেটেস্ট ইনভেনশনটা সেটা এসেছে, এবং চাকা আমরা দেখতে পাই এই যে প্যাসেজে, তোমরাই পড়লে যে প্রোপেলার মানে কিন্তু বিমানের পাখা, বুঝতে পেরেছো? হ্যাঁ, বিমানের পাখা। এখন বিমানের যদি এই পাখাটা না থাকে তাহলে কিন্তু বিমানটা কিন্তু এই যে বাতাসকে সুন্দর করে টেনে নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু অবশ্যই হতো না। টারবাইনটা কোথায় ব্যবহার হয়? জলবিদ্যুৎ উৎপন্নের ক্ষেত্রে টারবাইন কিন্তু ব্যবহৃত হয়, অথবা বাতাসকে কাজে লাগিয়ে। বিশেষ করে দেখো সমুদ্রের ধারে একটা খুঁটিতে এই যে ফ্যানের পাখার মতো আস্তে আস্তে ঘুরতেছে না, দেখছো না? হ্যাঁ দেখেছো? স্যার, দেখেছি। হ্যাঁ, এটা টারবাইন বলা হচ্ছে। তাহলে এই যে বিভিন্ন ধরনের চাকা, ফ্যান, আমাদের মাথার উপরে ফ্যান ঘোরে, এটাও কিন্তু এক ধরনের চাকা, সার্কুলার জিনিস। এবং এইগুলো না থাকলে, হ্যাঁ, একটা ট্রেনের কথাই চিন্তা করো, আবার একটা বিমানের কথাই চিন্তা করো, বিমানটাকে তো প্রথমে গতি পেতে হবে, তারপরে তো আকাশে উঠবে, তাহলে কিন্তু ঘুরতে পারতো না, উঠতেও পারতো না। এবং উঠতে না পারলে তো, হ্যাঁ, ওই স্বপ্নের দেশে কিন্তু ওইভাবে যাওয়াও যেত না, এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যেত না। সো এই চাকা আবিষ্কারটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। যে আবিষ্কার করুন না কেন তাকে অনেক অনেক থ্যাঙ্কস। হ্যাঁ, যে সে এটা আবিষ্কার করেছিল বিধায় আমাদের কিন্তু অনেক সুবিধা হয়েছে। এখন কিছু কিছু ওয়ার্ড মিনিং অ্যান্ড সিনোনিম।
মানে এটা সমার্থক শব্দ। বলো সার্কুলার মানে কি? স্যার গোলাকার। গোলাকার। এর সমার্থক গোলাকার, গোলাকার এর সমার্থক শব্দ সার্কেল। রাউন্ড, হ্যাঁ রাউন্ড। ওকে একটাই থাকে, একটা করে বললেই হবে। তারপরে আমি যদি বলি রোটেট, রোটেট অর্থ কি? ঘোড়া। ঘোড়া বা ঘূর্ণয়ন, হ্যাঁ ঘোরানো, আবর্তন করা বা ঘোড়া, আবর্তন করা, হ্যাঁ ঘোড়া। তাহলে এটা কি হবে? টার্ন অ্যারাউন্ড। টার্ন। টার্ন, রাউন্ড হ্যাঁ and এক্সিট। আচ্ছা আমরা এটা ভার্ব হিসাবে ব্যবহার করব তো, রোটেট যেহেতু ভার্ব হিসাবে আছে আমি এটা দিলাম টার্ন বা মুভ, তাই না? টার্ন বা মুভ। আর একটা ছিল এক্সিস, হ্যাঁ তার মানে এটা হচ্ছে অক্ষপথ বা কক্ষপথ, হ্যাঁ নিজ অক্ষ। তাহলে এটা অক্ষপথ বা কক্ষপথ। তাহলে এটা এটা এটার ইয়াটা কি হতে পারে সমার্থক শব্দ? এক্সিল, হ্যাঁ নিজ কক্ষে। তার মানে হ্যাঁ এক্সিল এটা তো হবেই। আমি আর একটা দিলাম সাইকেল, হ্যাঁ তার নিজস্ব সাইকেল অর্থ হচ্ছে নিজস্ব একটা পরিমণ্ডল, সেই সাইকেলের মধ্যে সেটা ঘুরবে, যেমন পৃথিবী তার নিজস্ব সাইকেলে ঘোরে। তাহলে একটা চাকার যে পরিধি, ওই পরিধির বাইরেও কি যেতে পারবে? পারবে না তো। তাহলে মনে করো যে একটা বিমানের চাকার পরিধি আর একটা ওই যে বেবি ট্যাক্সির চাকার পরিধি কি এক? দুটাই কিন্তু চাকা, তাই না? তাহলে স্যার। এই চাকাগুলো কিন্তু এক একটা তার নিজস্ব সাইকেলিং এ বা এক্সিস এর মধ্যে সে ঘুরবে। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে ভেহিকেলস, কেউ বলে ভাইকেল, হ্যাঁ তো ভেহিকেলের ইয়াটা কি হবে? সমার্থক শব্দ হচ্ছে যানবাহন, এটা বাংলা মিনিং হচ্ছে যানবাহন। তাহলে এখানে কি হবে, কি বলা যেতে পারে? মনে আছে কি হতে পারে? ভেহিকেলস। আচ্ছা এটা আমরা বলতে পারি ভেহিকেল অর্থ যে এ থিং, একটা বা এ মেশিন, হ্যাঁ হুইচ ইজ ইউজড ফর ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট। অথবা আমরা বলতে পারি এ সিস্টেম অফ ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্টেশন। আরেকটা মনে হয় এখানে আমরা ওয়ার্ড পেয়েছিলাম, ট্রেনস, প্লেনস, ওয়াগনস। আরেকটা ওয়ার্ড মিনিং আমি দেখলাম যে রোটেট দিয়েছিলাম, সার্কুলার দিয়েছি, হ্যাঁ ইনভেনশন। ইনভেনশন মানে কি বলো? আবিষ্কার আবিষ্কার। করা, আবিষ্কার। তাহলে এটার কি এটা কি আসতে পারে সমার্থক? ডিসকভারি, হ্যাঁ ডিসকভার, ডিসকভার তাই না? ডিসকভার। যদিও এদের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে, কেউ কি বলতে পারবা কি পার্থক্যটুকু দুইজনের মধ্যে একটু বলতে পারবা? স্যার কোনটার পার্থক্য? ইনভেনশন আর ডিসকভারের মধ্যে পারবে না, না? আচ্ছা ডিসকভার একটা দেশ আবিষ্কার করা, নতুন নিউ কোনো কিছু একটা আবিষ্কার করা যেটা সম্পর্কে মানুষের আগে কোনো ধারণা ছিল না। আচ্ছা যেমন আমেরিকা আবিষ্কার করেছে ভাস্কো ডা গামা, তাই বলে না? তাহলে আমি কিন্তু এখানে হ্যাঁ বলবো স্যার। ভাস্কো ডা গামা ডিসকভার আমেরিকা, কিন্তু ইনভেন্টেড আমেরিকা বলতে পারবো না। কোন যন্ত্রপাতি তৈরি করা এক্ষেত্রে ইনভেন্টেড হয়, যেমন মার্কনি ইনভেন্টেড রেডিও। এখানে কিন্তু আমরা বলবো না যে মার্কনি ডিসকভারি রেডিও, মানে নতুন কোন দেশ মহাদেশ এগুলো যেগুলো মানুষের আগে পদধূলি পড়েনি, নতুন একটা সিচুয়েশনে সে এটা বুঝেছে চিনেছে, সেক্ষেত্রে এটা ডিসকভার হয়। আর যন্ত্রপাতি আবিষ্কারের ক্ষেত্রে সেটা হয় ইনভেনশন। এটা কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোতেও পড়ে। তো মনে করো যে মিলন স্যারের কাছ থেকে কিছুই শিখনি, আজকে একটা নিউ একটা ওয়ার্ড শিখলাম, ডিফারেন্স বিটুইন ডিসকভার এন্ড ইনভেনশন। বুঝছো? এটা মনে রাখবা, ঠিক আছে? যেমন আমরা কিন্তু যখন Yes, পরীক্ষা sir. দিয়েছি তখন কিন্তু ওকে তখন স্যার। করে হঠাৎ করে একটা জিনিস পেয়েছি, তখন প্রশ্নটা উত্তর দেওয়ার সময় মনে পড়েছে এটা অমুক স্যার তো আমাকে পড়াইছিল, তখন কিন্তু ভালো লাগে। হ্যাঁ এটাই এটাই টিচারদের মানে একটা কৃতিত্ব, হ্যাঁ যে কোন একটা দিক মিলন স্যার কিছুই শিখায়নি, কিন্তু এই যে দুটা জিনিস হঠাৎ করে মিলন স্যারকে রিকল করা, সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার সাথে সাথে কিন্তু তোমার মানসপটে আমার ছবিটা ভেসে উঠবে। এই জায়গাটাই কিন্তু টিচারের পাওয়া। তা মিলন স্যারের কাছ থেকে আজকে শিখলা ডিসকভার আর ইনভেনশনের তফাৎ। আর একটা এখানে দিয়েছি ইকুইপমেন্ট, হ্যাঁ এটা হচ্ছে উপকরণ। কৃষি উপকরণের মধ্যে আমরা এই সরঞ্জাম, হ্যাঁ সরঞ্জাম, এগুলোর মধ্যে আমরা এই যে ইয়াটাকে দেখি, চাকাকে দেখি। তাহলে এটা এটার ইয়াটা কি হবে?
সমার্থক এলিমেন্ট এলিমেন্ট, হ্যাঁ এলিমেন্ট, এলিমেন্ট, outfit, হ্যাঁ। আচ্ছা যাক, আমরা না আর আলোচনা করলাম না, মোটামুটি এখানে যে মেইন ওয়ার্ড গুলো সেগুলো আমরা পেলাম। ইমাজিন একটা শব্দ আছে, ইমাজিন কল্পনা করা, তাই না? হ্যাঁ কল্পনা করা, তাহলে yes এটা কি sir, হবে? এটার কি? think, হ্যাঁ কল্পনা করা, ড্রিম স্বপ্ন দেখা, হ্যাঁ, অথবা হ্যাঁ অ্যাজিউম, অ্যাজিউম মানে অনুমান, হ্যাঁ, এই শব্দগুলো আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তো এই সমার্থক শব্দগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের জীবনে প্রয়োজন। এগুলা কিন্তু আবার অ্যান্টোনিয়মও আছে, হ্যাঁ, কিন্তু অ্যান্টোনিয়মটা আমরা কি করি জানো, যে এই অ্যান্টোনিয়ম গুলো কিন্তু মোটামুটি আমাদের আসে না, হ্যাঁ, এইটে কিন্তু আসে না। তো যার কারণে সমার্থক শব্দগুলি বেশি আসে না বললে ভুল, মাঝে মাঝে আসে দু একটি, তো সমার্থক শব্দগুলি বেশি আসে, তো যার কারণে আমরা এটা নিয়ে আর ইয়ে করলাম না। তো এটা শেষ করে দিলাম। কারো কোনো প্রশ্ন আছে এটার ব্যাপারে? no sir, ওকে, তাহলে এরপর আমরা প্রশ্নতে চলে যাব। তোমাদের মধ্যে একটা ভাব থাকতে হবে কি রকম, যে বাংলাদেশ তোমাদের একটা সৌভাগ্য, যে আমার মায়ের যে ট্যালেন্ট আমি দেখেছি, যে কোনো একটা বিষয় সিদ্ধান্ত নেওয়া, বা কোনো একটা হঠাৎ করে এমন একটা কথা বলেছে যেটা একটা শিক্ষিত মানুষের মুখ থেকে হয়তো বের হতো। হ্যাঁ, আমার মা কিন্তু ক্লাস 5 পর্যন্ত পড়েছে, বোঝো, অথচ কিন্তু সে আবার মাদ্রাসা লাইনে আবার কিন্তু মনে করো ওই সময় মক্তবের ব্যাপার ছিল গ্রামে, বুঝতে পেরেছো? মক্তবের কিন্তু কোরআন শিক্ষাটা কিন্তু ওই সময় বেশি চর্চা ছিল, কিন্তু স্কুল ছিল তার বাবার বাড়ি থেকে কিন্তু 8-10 কিলোমিটার দূরে। তাহলে একটা মেয়ে মানুষের পক্ষে কিভাবে যাওয়া সম্ভব, তাই না? তাহলে অনেকে yes sir, কিন্তু অনেক দূরে হয়ে যায় তো। অনেক দূরে ছিল, যার কারণে কিন্তু এই ছোট্ট একটা মেয়ের পক্ষে অত দূরে। আর সেই সময় কিন্তু পরিবেশটা ছিল, আজ থেকে আমি বলতেছি 70 বছর আগেকার কথা, আমার মায়ের বয়স কিন্তু এখন 70, বোঝো? তাহলে উনি যখন স্কুলে গেছে তার 60 বছর আগে, তার 60 বছর আগেকার যে বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ, গ্রামে গ্রামে স্কুল তখন কিন্তু ছিল না, তখন মক্তবের মাধ্যমে ধর্মীয় শিক্ষাটা কিন্তু ছিল। সো আমি এখনকার মেয়ে যদি উনি হতেন তাহলে কিন্তু অবশ্যই শিক্ষিত হতে পারতেন, কিন্তু পরিবেশ তখন কিন্তু ওভাবে ছিল না। এন্ড দ্যাটস ওয়াই, হ্যাঁ, আমাদের অনেকের হ্যাঁ সামর্থ্য থাকলেও, অনেকের ইচ্ছা থাকলেও কিন্তু হয়নি। যেমন বেগম রোকেয়া যে জিনিসটা পেয়েছে, যে উনি ওনার বাড়ির সবাই শিক্ষিত ছিল, তার বাবা কিন্তু ধনী ব্যক্তি ছিল, তার ভাইয়েরা কিন্তু শিক্ষিত ছিল, তো তারপরেও তার বাবা কি করেছে, মেয়েদের যেহেতু বাইরে যাওয়ার বিধান ছিল না, ধর্মীয় অনুশাসনগুলো ছিল, যেতে দিত না, কিন্তু ওই প্রথাটা কিন্তু বেগম রোকেয়া হ্যাঁ ভেঙে ফেলেছে, ভায়োলেট করেছে, যার কারণেই কিন্তু নারী জাতি কিন্তু তাকে অনুসরণ করে এগিয়ে এসেছে। তো এই জিনিসগুলো দেখো, তোমাদের এই কারণে বলতেছি তোমাদের অনেক সৌভাগ্য যে তোমরা এমন একটা এখন পরিবেশে এসেছো যে ইচ্ছা করলে অনেক কিছু হওয়া যায়। আর এখনকার ক্ষেত্রে আমি যা দেখেছি, আমি আমার ছোটবেলায় যে ব্যাকগ্রাউন্ডে দেখেছি, যে আমার বাবাকে ভয় করতাম, মাকে ভয় করতাম না। এখন আবার দেখা যাচ্ছে যে বাবাই আহ, 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 বাচ্চাদের কাছে এখন প্রিয় বেশি। এখনকার বাবারা কেমন জানি একটু কাইন্ড হার্টেড হয়ে গেছে, হ্যাঁ, আদর যত্ন ভালোবাসার দিক দিয়ে। কি মনে হয় তোমাদের দুইজনের বাবারা কেমন? বাবা দুই, আর মা হ্যাঁ, দুইজনই স্যার আমার সমান। কাছে মাই ভালো। মাই ভালো, হ্যাঁ, ইয়েস স্যার। আচ্ছা মাই ভালো, ওকে, হ্যাঁ দুইজনেই ভালো। বাবাদের এক্সপ্রেশন জিনিসটা কিন্তু একটু কম, হ্যাঁ, আর মায়েদের এক্সপ্রেশন, মেয়ে মানুষ তো একটু এক্সপ্রেশন কিন্তু সহজে কাটতেও পারে, সহজে হাসতেও পারে, কিন্তু বাবারা কিন্তু অনেক সময় পারে না, তাই বলে কি বাবা কম ইনভেস্ট ভালোবাসে? বেশি মেয়েদের। হ্যাঁ 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 হ্যাঁ, এই কারণে দেখো যে এই যে বাবা মা যে সাপোর্টিং ব্যাপার, যেমন কারো কারো আগেকার সময় এক একটা পরিবারে কিন্তু 8-10 জন করে সন্তান, এর মধ্যে কেউ কেউ উঠে এসেছে, কেউ উঠতে পারেনি। এখনকার বাবা মা সচেতন হয় কি করতেছে, হ্যাঁ, অধিকাংশ বাবা মা শিক্ষিত পরিবারে 2 জন, 2-এর উপরে 3টা খুব কম আছে, অথবা 1 জন, যেন আমি যেভাবে বেড়ে উঠেছি আমার সন্তান যেন এর থেকে ভালোভাবে হ্যাঁ একটা ভালো পরিবেশে বেড়ে ওঠে। হ্যাঁ, আমার আবার ভয় হয় অদূর ভবিষ্যৎ চীনের মতো আবার হবে কিনা। হ্যাঁ, চীনে আবার কিন্তু এক সন্তান নীতিতে বিশ্বাসী, তারা যে বেশি সন্তান নিব না। ওদের দেশে সরকার আবার কিন্তু সন্তান বেশি নেওয়ার জন্য কিন্তু একটা হ্যাঁ, সন্তান এখন অনুমতি দিয়ে দিছে। অনুমতি দিয়েছে, দিয়েছে ওই সন্তানের ভরণ পোষণ যা কিছু লাগবে সবকিছু ওরা দিবে,
হ্যাঁ, দ্বিতীয় সন্তানের জন্য তোমার কোনো কিছু করার চিন্তা নেই। কর্মক্ষম মানুষ কমে যাচ্ছে তাই। হ্যাঁ, দেশে জনগণ কমে যাচ্ছে তাই। তাই এক সময় কিন্তু বাংলাদেশ সরকারকেও কিন্তু অনেক কথাই কিন্তু বলতে হয়েছে, জানো, যে আহ, দুইটি সন্তানের বেশি নয়, একটি সন্তান হলে ভালো হয়, এই কথাটা কিন্তু বলতে হয়েছে। হ্যাঁ, এখন কিন্তু সরকার আর এই কথাগুলো খুব কম বলে। হ্যাঁ, কারণ ফ্যামিলি প্ল্যানিং জিনিসটা কিন্তু জনগণ বুঝে গেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এগিয়ে যাওয়ার বিষয়টা ডিপেন্ড করতেছে মেয়েদের হাত ধরেই। কারণ প্রত্যেকটা সন্তানের, হ্যাঁ, প্রথম লেসন শুরু হয় পরিবার থেকে, এবং এই পরিবারের মেইন ভূমিকা মা পালন করে। এই যেমন আমি এখানে স্কুলে এসেছি, এখন সকালবেলা আমার সন্তানকে কে পড়াবে, আমি না ওর মা? তার মা পড়াবে না? তোমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। অতএব ওই জন্য নেপোলিয়ন কথাটা বলেছিল যে ইফ ইউ গিভ মি অ্যান এডুকেটেড মাদার আই শ্যাল গিভ ইউ অ্যান এ, কি বলেছে বলো, এডুকেটেড নেশন। ভালো জাতি দিবে মনে হ্যাঁ, হয়। তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি দেবো। তাহলে এই কথাটা উনি নেপোলিয়নের মুখ থেকে এই কথা এসেছে, ছোট কথা না কিন্তু। হ্যাঁ, তার শিক্ষিত মা যদি হয় তাহলে কিন্তু অবশ্যই শিক্ষিত জাতি গড়ে উঠবে। কারণ একটা শিক্ষিত মা, হ্যাঁ, যে সন্তানকে যেভাবে পরিচালিত করতে পারবে, ওই সন্তানটা সেভাবে আস্তে 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 তার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। ওকে, আমরা প্রশ্নতে চলে গেলাম। হোয়াট ইজ এ হুইল? বলো, উত্তর বলো, হোয়াট ইজ এ হুইল? হুইল ইজ এ সার্কুলার অবজেক্ট। হ্যাঁ, শুধু হুইল বললে হবে না, এ হুইল। এ হুইল ইজ এ সার্কুলার অবজেক্ট। হুইল হচ্ছে একটা গোলাকার বস্তু। আচ্ছা, হোয়ার ডু ইউ ফাইন্ড হুইল? হ্যাঁ, হোয়ার ডু ইউ, যখন দেখো এভাবে ইউ দিয়ে থাকবে, তখন কিন্তু কোথায় তুমি হুইল দেখতে পাও, চাকা কোথায় দেখতে পাও, তখন হয় তুমি বলবে আই অথবা উই। এখানে উই বললে বেশি ভালো হয়। তাহলে উই ফাইন্ড হুইল। উই ফাইন্ড হুইল কার্স ট্রেনস হ্যাঁ 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 হ্যাঁ, প্লেনস তাহলে উই ফাইন্ড, ওগনস এন্ড তাহলে সো এখানে অন। এস দিয়ে একটা, হ্যাঁ, উই ফাইন্ড হুইলস অন আওয়ার কার্স, বইয়ের ভাষাতেই তোমাকে চলে যেতে হবে, ট্রেনস। তারপর এখানে প্লেনের কথা বলেছে, তাই না? এরোপ্লেনে কি চাকা আছে না নাই বলো? আছে স্যার। যখন আকাশে উড়ে যায় আছে তখন চাকা, স্যার। আকাশে উড়ে যখন, তখন চাকাগুলোকে ওরা কিন্তু একটা বক্সের মধ্যে ঢুকায় নেয়। যখন আবার অবতরণ করবে তখন কিন্তু আবার এটা ওরা খুলে দেয়, এন্ড সো অন। দেখো এখানে ওয়াগন মানে মালবাহী যে ট্রেনগুলো আছে সেটাকে ওয়াগন বলা হচ্ছে, এন্ড সো অন। এবং আরো অনেক কিছুতে, শুধু এই কটা না, এর সাথে সাথে আরো অনেক জিনিসে আমরা কিন্তু হুইলটা দেখতে পাই। আচ্ছা, তারপরে আমরা বলতে পারি, আচ্ছা, এটা একটু বানানো প্রশ্ন। হ্যাঁ, হোয়াই ইজ এ হুইল ইম্পর্টেন্ট? এইটা কিন্তু তোমাকে উত্তর দেওয়ার সময় অবশ্যই কিন্তু একটু ভাবতে হবে, তাই না? এই কথাটা কিন্তু সরাসরি প্যাসেজে নাই। তাহলে হোয়াই ইজ এ হুইল ইম্পর্টেন্ট, একটা হুইল কেন গুরুত্বপূর্ণ? তাহলে হুইল ইজ হ্যাঁ, Whale is Whale is important because important without because it we we cannot imagine our modern life. হ্যাঁ, তাহলে সুন্দর উত্তর দিয়েছে, হুইল ইজ অ্যান, আচ্ছা, হোয়াই এ হুইল ইজ অ্যান দরকার নেই, শুধু ইম্পর্টেন্ট দিলেই হবে। এ হুইল ইজ ইম্পর্টেন্ট বিকজ, ইজ ইম্পর্টেন্ট, we cannot move anywhere without it। আমরা এটি ছাড়া কোনো জায়গায় কিন্তু মুভ করতে পারবো না। কারণ আমি বাসে যেতে চাই, আমি এরোপ্লেনে যেতে চাই, হ্যাঁ, তাহলে অবশ্যই আমাকে কিন্তু আধুনিক যে ট্রান্সপোর্টেশন সিস্টেম সেটাকে সেটার সাথে যদি আমি যেতে চাই, অবশ্যই চাকা আছেই। এখন বাসের চাকা খুলে নিব, চারটা চাকার মধ্যে একটা চাকা খুলে নিব, বেশি না, যাবে? না স্যার। কেন যাবে না? না স্যার। হ্যাঁ, তাহলে ওই দেখো, অবশ্যই এই যে আমরা যে সমতার কথাটা বলি, চারটা চাকার মধ্যে একটা চাকা, হ্যাঁ, চলছে না, তাহলে কিন্তু গাড়িটা যেতে পারবে না।
এই কারণে কিন্তু আহ, সবাই একত্রে কাজ করলে কিন্তু একটা কাজের গতি আসে। সেই ওই চাকাটা দুর্বল হলেও কিন্তু চাকাটা যদি ঘোরে তাহলে কিন্তু গাড়িটা যাবে। হ্যাঁ, এই কারণে কিন্তু অবশ্যই যেই জায়গাগুলোতে একসাথে গ্রুপ ওয়ার্ক যেটা, সেই গ্রুপ ওয়ার্কটা কিন্তু আমাদের মেনটেন করা উচিত। ঠিক আছে? তো মোটামুটি ছোট একটা প্যাসেজ ছিল, 3টি প্রশ্ন আমি অলরেডি আলোচনা করেছি। তোমাদের বইয়েও কিন্তু আরো অনেক প্রশ্ন এখানে আছে। যেমন এখানে আরেকটা প্রশ্ন দেখো, প্রথমেই দিয়েছে বইয়ে, ইজ দ্য ইনভেনশন অফ হুইল দ্য গ্রেটেস্ট ইনভেনশন, ইফ ইয়েস হোয়াই, ইফ নো হোয়াই নট। তাহলে এটা উত্তরটা কি বলবো বলো তো, তোমার মতামত চেয়েছে। Yes, the invention of wheel is the greatest invention because হুম the world has got a new life after the invention of wheel. We হুম cannot imagine modern life without wheels. হুম এই যে এত সুন্দর উত্তর দাও, আসলে মনটা ভরে যায়। সত্যিকার অর্থেই বলতেছি, এটা তোমাদেরকে ওই ডাব আর ইয়ার মতো, গল্পের ব্যাটের মতো আউলকে ফুলিয়ে ফাঁপিয়ে দেওয়ার মতো না। হ্যাঁ, তোমাদের উত্তরগুলো শুনে ভালো লাগে যে এই উত্তরগুলো কিন্তু তখনই দেওয়া সম্ভব হয় যখন কিন্তু এই প্যাসেজ সম্পর্কে একটা ধারণা থাকে, যে আমরা অবশ্যই তোমার যখন মতামত চাবে ইয়েস অথবা নো আমরা বলবো, এটা অবশ্যই ইয়েস। কারণ প্যাসেজে আমরা বলছি ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইনভেনশন বিকজ উইদাউট ইট উই ক্যান নট মুভ এনি প্লেস। হ্যাঁ, এনি প্লেস। সো ইট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার মডার্ন লাইফ। হ্যাঁ, সুন্দর উত্তর দিয়েছো। তো আজকে ক্লাস আসলে অনেকটা আমরা স্যার, গল্প করলাম। অ্যাসাইনমেন্টে একটা প্রশ্ন আছে। বলো। স্যার, ওই হচ্ছে প্যারাগ্রাফ দিয়েছে, তো ওই প্যারাগ্রাফের হেডলাইনটা কি লিখবো, মানে প্রথমটুকু কি লিখবো? কোন প্যারাগ্রাফ? এ প্যারাগ্রাফটা কি? হিস্টোরিক্যাল প্লেস, ওইটা কি লিখবো? হ্যাঁ, তাহলে এই হিস্টোরিক্যাল প্লেস হুইচ আই হ্যাভ ভিজিটেড, এভাবে দিবা। এই হিস্টোরিক্যাল প্লেস যেটা আমি ভ্রমণ করেছিলাম, দেখেছি, এইটুকু দিলেই হবে। ঠিক আছে? দেওয়ার পরে তুমি যেটা যেটা ভিজিট করেছো, যে জায়গা, স্যার। সেটা বলবা। আর কোনো সমস্যা? স্যার ওই যে 146 নম্বর পেজে দেওয়া আছে না হুম এক্সারসাইজ, ওটা তো নাই স্যার। 146 এর আরে ইংলিশ সেকেন্ড পেপার ওইটা, 143 পৃষ্ঠার ইংলিশ আমি সেকেন্ড আমি এটা পেপার জানি বই। না। এক ছেলে কিন্তু আমাকে অবশ্যই কল দিয়েছিল, দিয়ে ও বলতেছে স্যার বইয়ে পেয়েছি, বাট ওখানে 12 পর্যন্ত আছে, কিন্তু দুইটা এই যে 1 2 3 4 ভাবে হতে হতে কি করেছে, 1 2 4 5 হ্যাঁ 6, স্যার, 3 নেই, 3 নাই আর 7 7 মনে হয় নেই। নাই, 7 নেই। তো আমি বললাম যে তুমি সিরিয়ালি করো, তাহলে 12টার জায়গায় 10টা হবে, ওভাবে দাও, শুধুমাত্র উত্তর লিখলেই হবে, ওখানে প্রশ্নটা তোলার প্রয়োজন নাই। তাহলে এই যে একজন পেয়েছো, একজন পাওনি, যে পাওনি ওটা কত নাম্বার পেজ? নামিরা পেয়েছো না রিশা পেয়েছো বলো তো? স্যার আমি স্যার, পাইনি। আমি পেয়েছি কত নাম্বার পেজে ওকে একটু বলে দাও, ওটা পরে বলে দিও। 143 পেজ। আচ্ছা, এই যে 143 পেজ খুঁজো, ওখানে যে ভায়োলেট করা হয়েছে 1 2 3 4 ওই যে ক্রম সংখ্যাটা, এটা তোমরা ঠিক করে নিও, বুঝছো? স্যার, প্রশ্ন তুলেই উত্তর করছি। আচ্ছা, করলে কোনো প্রবলেম নেই, তুমি তুলতে পারলে প্রবলেম কি, উত্তর করলে অত তোমার মানে ইয়াটা হতো না। হ্যাঁ, তো যাই হোক, তো আজকের মতো তাহলে শেষ করছি। আশা করছি সবাই ক্লাসটি এনজয় করেছো। আমিও তোমাদের সাথে থেকে আসলে ভালো লেগেছে। মনে হয় যে আরো 10 মিনিট 20 মিনিট ক্লাস দিলেও কিন্তু আমার কিন্তু ভালো লাগতো, বুঝছো? কিন্তু ওই যে টাইম শেষ, ইউ হ্যাভ টু গো, সময় বলতেছে যাও বাবা চলে যাও। হ্যাঁ, যার কারণে সময়ের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটি কাজ করতে হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই লেখাপড়ার মধ্যে থাকবে। আর যেই কথাটি বারবার করে বলতেছি, অ্যাসাইনমেন্ট তো অবশ্যই সময়ের কাজ সময়ে করতে হবে। বাবা মাকে কখনো দুঃখ কষ্ট দিবে না। অবশ্যই মেয়েরা অবশ্য খুব সুন্দরী বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে। হ্যাঁ, সেটা ছেলেরা আসলে বড় হলে একটু অন্যরকম হয়ে যায় হয়তো। তো তারপরেও কিন্তু তোমাদেরকে পরের বাড়িতে এক সময় যেতে হবে, কিন্তু তারপরে বাবা মাকে কিন্তু অবশ্যই বুকের মধ্যে ধারণ করে রাখবা সব সময়ের জন্য। ঠিক আছে? অবশ্যই স্যার, আচ্ছা, তো সবাইকে খোদা হাফেজ। ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।